মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মাননীয় বিচারকরা যা রায় দিয়েছেন বা যা পর্যবেক্ষণ করেছেন তার বিপরীতে কোনো শব্দ বিজেপি খরচ করবে না। তার কারণ হচ্ছে যে আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু যারা বিভিন্ন সময় এই মামলাকে কেন্দ্র করে যে ধরনের নাটক রচিত হয়েছে যারা দেখেছেন তারা জানেন কি চলেছে। প্রথমত, একজন সাংসদ ভারতবর্ষে বা ভারতে এমন কোনো জায়গা নেই তিনি যেতে পারেন। ভারতে এখন স্বাস্থ্য পরিষেবা এতটাই উন্নত যে সারা পৃথিবীর লোক সস্তায় নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবার জন্য ভারতে আসেন, এমনকি ইউরোপিয়ান দেশগুলো তার ব্যতিক্রম নয়। কি এমন ঘটনা ঘটেছে যে একজন ডাক্তারবাবু বাইরে থাকেন নাকি, যিনি এই সাংসদ অভিষেক বাবুর চিকিৎসা করেন, তার রেজিস্ট্রেশন নাম্বার অবধি দিতে তিনি পারছেন না। এইসব আমরা শুনছি। এইরকম একটা পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে একটা সন্দেহ ঘনীভূত হচ্ছে যে যেন তেন প্রকারের এই অছিলায় তিনি ভারতের বাইরে যেতে চান, বিদেশ যেতে চান, এবং কেন যেতে চান সেটা আরো রহস্যাবৃত। একজন সাংসদ, তিনি শুধু সাংসদ ছিলেন না, তিনি সরকারি দলের প্রথম সারির নেতা বা প্রথম নেতা বলা যেতে পারে, এবং তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন, তার নিকট আত্মীয়, রক্তের সম্পর্কে তার আত্মীয়। তিনি যদি এইসব আবেদন করেন যে 100% কাজ যেখানে হয়ে গেছে, যেখানে একের পর এক নাকি সুপার স্পেশালিটি হাসপাতাল আমাদের রাজ্যে সরকারিভাবে তৈরি হয়েছে, বেসরকারি ক্ষেত্রেও আমাদের এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবা নাকি তাদের আমলে খুব ভালো হয়েছিল, এবং তার পাশাপাশি তিনি তার সাংসদ ক্ষেত্রে সেবাশ্রয় প্রকল্প চালু করেছিলেন, তার ইচ্ছে মতন যে কোনো জায়গায় তিনি দেখাবেন, এটাই স্বাভাবিক। তা না হলে তাদের দাবি সঙ্গত নয়, এবং তার এই বাইরে যাবার আগ্রহ সেটা সন্দেহের অতীত নয়। বিচারপতিরা এও বলছেন যে আপাতত সৌগত ভট্টাচার্য যা নির্দেশ দিয়েছেন, আগামীকাল দুপুর 2টায় এসএসকেএম হাসপাতালে গিয়ে চিকিৎসা সংক্রান্ত নথি দেখান। পরশু যদি এসএসকেএম হাসপাতাল আদালতে রিপোর্ট পেশ করে এবং তারা যা পরামর্শ দেবে আমরা তা মেনে নেব। তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এসএসকেএম হাসপাতালে তিনি যাবেন না। এসএসকেএম যদি দেশের অন্য কোনো হাসপাতালে রেফার করে সেখানেও যেতে পারেন। মন্তব্য বুঝতে পারছি না এসএসকেএম এ যেতে আপত্তি কি আছে। ওনার আমলে তো এসএসকেএম এ কুকুরের ডায়ালিসিস হতো, এখন তো সেসব আর নেই। এখন তো মানুষের চিকিৎসা করছে এবং মানুষরা স্বতঃস্ফূর্তভাবে সেটাকে সমর্থন করছেন। এসএসকেএম বিভিন্ন সময় নির্বিশেষে, মানে রাজনৈতিক সময় নির্বিশেষে নিজেদের মান ধরে রাখার আপ্রাণ চেষ্টা করেছে। শুধু গত 15 বছর এবং তার আগে কিছু বছর এটা ব্যাপক রাজনীতিকরণ হয়েছে, এটাও কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে যেতে আপত্তির কি আছে? আমরা বুঝতেই পারছি না যে অসুবিধাটা কোথায়। নিশ্চয়ই কোথাও কোনো গোলমাল আছে, বা বাইরে যেতে চাইছেন উনি, তার কোনো ন্যায্য বা অন্যায্য কোনো কারণ আছে যেটা উনি মুখে বলতে পারছেন না। ঝেড়ে কাশুন, তাহলে মানুষও বুঝবে, আদালতও বোধহয় বুঝবেন এবং নির্দিষ্ট রায় দেবেন। চিকিৎসার জন্য বিদেশ যাত্রার এই মামলায় আবার উঠে এলো কণ্ঠস্বর মামলার প্রসঙ্গ। কারণ বিচারপতিকে হঠাৎ অভিষেকের আইনজীবী বলেন আদালতের সমস্ত নির্দেশ তো আমরা মেনে চলছি। তখনই বিচারপতি বলেন আপনার বিরুদ্ধে কণ্ঠস্বর মামলায় আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগও কিন্তু রয়েছে রাজ্য। অর্থাৎ যে কথা আপনি বলছিলেন যে ওদের কোথায় ব্যথা, কোথায় সমস্যা, কোথায় রোগ, এমন কোনো জায়গায় কোনো রোগ আছে যেটা বলা যাচ্ছে না, এইসব করে লাভ কি আছে? যেটা দরকার সেটা বললেই হলো। কিন্তু যে বিচারপতিরা যে প্রশ্নগুলো তুলেছেন, মহামান্য বিচারপতিরা, সেটাও তো খুব ন্যায়সঙ্গত বলেই আমাদের মনে হয়। তার কারণ যে এমন একজন ডাক্তারবাবু নাকি আছেন যার রেজিস্ট্রেশন নিয়ে ধোঁয়াশা আছে, এইরকম জায়গায় সম্মাননীয় সাংসদ তিনি দেখাতে যাচ্ছেন কেন, সেটাও তো চিন্তার ব্যাপার। আরো একটা বিষয় উঠে এসেছে, তা হচ্ছে যে অভিষেককে যখন বলা হয় যে বিদেশ যাওয়ার প্রসঙ্গে, তখন তারা বিচারপতি এটাও সঙ্গত তুলে আনেন যে আপনার বিরুদ্ধে 16টি মামলা রয়েছে, যদি কাউকে নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলা হয় তাহলে তখন আপনি কি করবেন? অর্থাৎ একদিকে যখন চিকিৎসার জন্য বাইরে যেতে চাইছেন বুঝে, তখন তার হাজিরার বিষয়টাও তাকে স্মরণ করিয়ে দিতে বিচারপতি। এটাই তো স্বাভাবিক, আইনের শাসন তো এটাকেই বলে। বিচারপতিরা তো দেখেছেন
যে সম্মাননীয় বিচারপতিরা এটা দেখেছেন যে ওই এসআইআর এর সময় কিভাবে ট্রায়াল কোর্টের বিচারপতিদের ওপর অত্যাচার করা হয়েছে ইত্যাদি, এবং এটাও দেখেছেন কিভাবে দিনের পর দিন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং তৃণমূলের নেতারা বিচারপতিদের বিচার ব্যবস্থার প্রতি বুড়ো আঙুল দেখানোর প্রচেষ্টা করেছেন প্রশাসনকে সঙ্গে নিয়ে। তো সেই জিনিস এখন আর নেই। বিচারপতিরা সঙ্গত কারণেই ওনাদের উপর বিশ্বাস রাখতে হয়তো পারছেন না। এই ব্যাপারে যা ক্লারিফিকেশন দেওয়ার বিচারপতিরা দেবেন। তোলাবাজির অভিযোগে জামুরিয়ায় গ্রেপ্তার বিজেপি নেতা, ভাইরাল ভিডিওতে বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির ছবি, ফ্রিতে 3 দিনের পুলিশ হেফাজত। সুদীর্ঘ 15 বছর নয়, সুদীর্ঘ প্রায় 40 বছরের কাছাকাছি সময় ধরে আমরা লড়াই করেছি। আমাদের 450-র উপর লোক মারা গিয়েছেন। রক্তের পিছল পথ পেরিয়ে আমরা আজকে জনতার কাছে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছি। আমাদের বিচারধারার সরকার আজকে সুপ্রতিষ্ঠিত। রাষ্ট্রবাদী এই সরকার প্রতিষ্ঠা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটাও অস্বীকার করছি না যে রাজনৈতিক বহমানতা আমাদের পশ্চিমবঙ্গ নামক প্রদেশটিতে দলীয় রাজনীতির যে একটা সর্বগ্রাসী বাতাবরণ সৃষ্টি করার একটা প্রবণতা বরাবর ছিল গত 49 বছর নয়, প্রায় 59 বছর ধরে। তার আগের গুলোকে আপনারা যদি নেন, নকশাল আন্দোলন বা সিদ্ধার্থ শঙ্কর রায়ের জমানা, সেখানেও একই রকম অবস্থা ছিল। কেউ ইন্দিরা গান্ধী এশিয়ার মুক্তি সূর্য দেওয়াল লিখন করে চাকরি পেয়েছেন, কেউ চিরকুটে চাকরি পেয়েছেন নির্দিষ্ট দল, বলাই বাহুল্য বামপন্থী দলেদের ফুল টাইমার হয়ে বা তাদের নিকটাত্মীয় হয়ে। তারপরে এসে গেল যে টাকার বিনিময়ে চাকরি প্রকল্প ইত্যাদি। কিন্তু এই পরিস্থিতিতে বিভিন্ন সময় আমরা পেয়েছি যে সর্বগ্রাসী রাজনীতিকরণের একটা প্রবণতা বিভিন্ন দল এটা করেছেন। আমরা অস্বীকার করছি না যে বিচ্যুতি এই 3.5 মাসেও আমরা হয়নি কোথাও, 3-3.5 মাসে। কিন্তু আমরা দল হিসেবে কথা একদম বলতে চাই যে এই বিচ্যুতি থেকে দল এবং সমান্তরালভাবে সব দলের ক্ষেত্রে রাজনৈতিক যে গ্রাসের প্রবণতা, সেখান থেকে দলও বেরোতে চায়, সাধারণ মানুষও বেরোতে চাইছে। সাধারণ মানুষ আমাদের ভোট দিয়েছেন এই সর্বগ্রাসী রাজনৈতিক প্রবণতা থেকে সমাজকে মুক্ত করার জন্য। সাধারণ মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন এই জন্যে যে এই বালি পাথর বিভিন্ন প্রাকৃতিক সম্পদ, ঘরের লক্ষ্মীর মান, জমির ধান এই এবং সর্বোপরি গণতান্ত্রিক অধিকারকে বাজেয়াপ্তিকরণের যে প্রবণতা আগের দলগুলি দেখিয়েছেন তার বিপ্রতি বেরিয়ে আমরা আমাদের দলের সঙ্গে যারা রয়েছেন তাদেরকেও দ্যাট্রিনভাবে স্মরণ করাতে চাই যে আমাদের দল, আমরা মনে করি, পার্টি উইথ ডিফারেন্স। হতে পারে বিচ্যুতির কিছু বহমানতায় আপনারা একই রকম ভাবে প্রবণতার সঙ্গে সামিল হয়েছেন, এখনো সময় আছে, সামলে নিন নিজেরা। স্বাভাবিকভাবে মানুষের যে চিন্তা, যে আবেগ, তাকে মর্যাদা দিন এবং যে কারণে মানুষ আমাদের জিতিয়েছে তার প্রতিও সমমর্যাদা মানসিকতা রাখুন। তা না হলে কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি কেউ কিন্তু পাবেন না। আইনের পথে চলবে, যার প্রমাণ যে জামুরিয়ায় যে ঘটনা ঘটেছে সেটা এই দলের ক্ষেত্রে বা এই দলের বিধায়কদের দ্বারা পরিচালিত সরকার, আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীও এই একই কথা বারে বারে বলছেন। আরেকটি কথা বলি যে যারা মনে করছেন যে বিজেপির জার্সি পরে যা ইচ্ছে তাই করা যেতে পারে বা কোনো লেভারেজ পাওয়া যেতে পারে, তারা কিন্তু সেটা পাবেন না। তার কারণ আইনের পথে চলবে, আমরা এটাই মনে করি। বীরভূমের টুলু মণ্ডল অর্থাৎ শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের এসটিএফ নিল একাধিক সন্দেহজনক ব্যাগ। আপাতত বাড়ি ঘিরে ফেলা হয়েছে দড়ি দিয়ে, হোম স্কোয়াডকে ডেকে আনা হয়েছে এবং ব্যাগে থাকতে পারে বিপুল পরিমাণ টাকা, সেই আশঙ্কাও করা হচ্ছে। কিন্তু হোম স্কোয়াডের লোক আনা হচ্ছে, কিন্তু শ্বশুরবাড়িতে পুলিশের অভিযান। এই যে প্রত্যেকদিন নাজিবুদ্দিন মণ্ডলের বিষয় নিয়ে আপনারা আমাদের আলোচনা করেন এবং এই নাজিবুদ্দিন মণ্ডল, যাকে আপনারা টুলু মণ্ডল বলে বারে বারে বলেন, এরা যে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে তৃণমূলের আমলে এইসব কাজকর্ম করেছে এবং তাদেরকেও ধরেনি। দেখা যাচ্ছে দুজন যারা বীরভূমের পুলিশের সঙ্গে যুক্ত ছিলেন তারা বিভিন্ন সময় তার নামে এফআইআর হওয়া সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা নেননি।
আগের সরকারের থাকাকালে। মানুষ জানে কি পরিস্থিতি ছিল। এক এক তৃণমূলের লোক, তার উপরে শেখ নাজিমুদ্দিন, কে ধরতে যাবে ভাই? কার ধরে কটা মাথা আছে? পুরোপুরি ব্যবস্থা ওদের সঙ্গে ছিল। এই বিষয়ে যা বলার সম্মাননীয় মুখ্যমন্ত্রী এবং তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বটেন, তার প্রশাসনিক ব্যবস্থা থেকে তিনি বলেছেন, তার প্রশাসনিক কর্তারাও বলেছেন। আমরা এটা বলতে পারি, আমাদের দাবি এটা সরকারের কাছে যে কোনো রকম ভাবে এই ধরনের যারা অপকীর্তি করেছে তাদেরকে যেন রেয়াত করা না হয়, তাদেরকে সব থেকে কড়া সাজা দেওয়া উচিত। রাজ্য সরকারের পর এবার উদ্যোগী কেন্দ্রীয় সরকার তুলমণ্ডলের বিপুল টাকা উদ্ধারের ঘটনায় এফআইআর হয়েছে। তার বিস্তারিত তথ্য নথি চেয়ে পাঠালো ইডি, তদন্তে নামতে চায় ইডি। অন্যদিকে আগাম জামিন চেয়ে হাইকোর্টে আগাম জামিনের দাবি জানালো ইডি। এই নাজিমুদ্দিনের আগাম জামিনের দাবি, নাজিমুদ্দিন যা যা করতে চেষ্টা করেছেন এবং যেভাবে এরা বারে বারে রাজ্যের বিভিন্ন প্রাকৃতিক সম্পদকে দখল করার চেষ্টা করেছেন, বিক্রি করার চেষ্টা করেছেন, বিভিন্ন সময় সরকারি নথি নাকি জাল করেছেন ইত্যাদি হওয়ার পরে যা যা ব্যবস্থা রাজ্য সরকার এই ধরনের লোকেদের জন্য নিয়েছেন, নাজিমুদ্দিন এবং বাকিদের জন্য, সবার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া চলছে তাতে দল সরকারকে সমর্থন জানাচ্ছে। সর্বতোভাবে দল মানুষের কাছে এটাই বলতে চায় যে আপনারাও সতর্ক হন। বিভিন্ন ইনফরমেশন যদি আপনাদের কাছে থাকে সেটা সরকারের কাছে বা প্রশাসনের কাছে নিয়ে আসুন। আইন নিজেদের হাতে নেবেন না। বিভিন্ন ক্ষেত্রে যেরকম ভাবে অত্যাচার আপনাদের উপরে হয়েছে সেটাকে বন্ধ করার জন্য এই সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারকে কিছুটা সময় দিন। যেহেতু ইতিমধ্যে সম্পত্তি পরিমাণ কয়েকশো কোটিতে চলে গিয়েছে, সে কারণে কি রাজ্য পুলিশের এসটিএফ থেকে ইডি সরাসরি তদন্ত হাতে নিতে চাইছে? বিভিন্ন কারণ থাকতে পারে। ইডির যা কাজ, ইডির যা অ্যাম্বিট, সেই অনুযায়ী ইডি কাজ করবেন। যে কাজ করেছেন রাজ্য পুলিশ সেটাও যথেষ্টই প্রশংসার দাবি রাখে। মনে রাখতে হবে যে 4 তারিখের আগে কিন্তু রাজ্য পুলিশই ছিল। কোনো ফেডারেল পুলিশ বা বাইরে থেকে মঙ্গল গ্রহ থেকে পুলিশ আনা হয়নি। কিন্তু তা সত্ত্বেও নাজিমুদ্দিনকে ধরা যায়নি একটাই কারণে, তৃণমূলের সরকার ছিল বলে। আমরা এই বিষয়টিও জনগণকে দেখতে বলব। মোহাম্মদ নাজিমুদ্দিন মন্ডল তিনি বাইরে আছেন বলে শোনা যাচ্ছে, আর খোঁজ পাচ্ছে না পুলিশ। এদিকে তিনি একেবারে আগাম জামিনের আবেদন করে বসলেন। যে কোনো ক্ষেত্রে এই অধিকার মানুষের আছে যে আগাম জামিনের অধিকার মানুষের মধ্যে মানুষ চাইতেই পারেন। এটা কোনো রাজনৈতিক অধিকার নয়, এটা বিচার বিভাগীয় অধিকার। মানুষের এই অধিকার আছে এবং মানুষ এই কাজ করতেই পারেন। তার জন্য বিভিন্ন পন্থা আছে। নিশ্চয়ই প্রশাসন এই ব্যাপারটাকেও দেখবেন এবং বিচার বিভাগও এই ব্যাপারটাকে ঠিকভাবে দেখবেন। নদিয়ায় বিজেপির জেলা সভাধিপতি জেলা পরিষদে হলো এবং সেখানে তৃণমূলের সমর্থনে বিজেপি জেলা পরিষদের সভাধিপতি আসন লাভ করলেন। এই বিষয়টা আমার ঠিক জানা নেই। আপনি বললেন এটা কোথায় হয়েছে? নদিয়া জেলা পরিষদের জেলা সভাধিপতি। সেটা কি হয়েছে? এবার বিজেপির হাতে এলো এবং সমর্থনের তালিকায় তৃণমূলের জনপ্রতিনিধিরাও সই করেছে। কে কাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন বা কি কারণে করেছেন সেটা যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মতো জায়গা আমি নেই। কিন্তু একথা ঠিক যে আমাদের এই রাজ্যে তৃণমূল, ভালো তৃণমূল, অল্প ভালো তৃণমূল, এরকম কোনো ভাগ অন্তত বিজেপি করেছে বলে আমার জানা নেই। তারা পুনর্বাসন চাইছে, তারা একটা অভিযোগ করছে যে এর আগে দেখুন, কোন রকম ভাবে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে একটা কথা বলতেই হবে যে বিভিন্ন সময় মানুষকে এই রকম ভাবে জন্তুর মতন ভাবে পুলের নিচে, রাস্তার ধারে, রেল লাইনের ধারে আশ্রয় নিতে কারা বাধ্য করেছে? কারা বিপিএল এর তালিকাকে শুধু লম্বা করে গেছেন? পশ্চিমবঙ্গকে কারা গত 59 বছর ধরে 10, 34 এবং 15
এই এত সব মিলিয়ে 59 বছর ধরে কারা পশ্চিমবঙ্গের মানুষকে শরণার্থী, উদ্বাস্তু এবং তার থেকেও বড় কথা এই ধরনের রাস্তার ধারের ঘর নির্মাণ করে থাকতে বাধ্য করেছেন? কারা এরা? কারা? কাদের আমলে গ্রামীণ অর্থনীতি এতটাই খারাপ হয়েছে যে মানুষ পালিয়ে আসতে বাধ্য হয়েছে শহরে, এবং শহরমুখী এই মানুষ কাদের জন্য বিভিন্ন জায়গায় এরকম মনুষ্যতর ভাবে থাকতে বাধ্য হয়েছে? উচ্ছেদ ঠিক না ভুল, ভালো হয়েছে না মন্দ হয়েছে, এইসব ব্যাপার নিয়ে আলোচনা করবেন আদালতগুলি। সেটা তো মামলা মোকদ্দমা ইত্যাদি হতেই পারে, কিন্তু বিভিন্ন সময় মানুষের যে রাইট বা অধিকার সেগুলোকে খর্ব করা হয়েছে। একটা কথা আছে যে বিভিন্ন সময়ে এইভাবে মানুষকে অত্যাচার করে, মানুষকে তার কাজ লাভের অধিকার থেকে বঞ্চিত করে তাকে সামান্য কিছু সুবিধে পাইয়ে দেওয়ার যে রাজনীতি, সেটা বন্ধ হওয়া দরকার। একটা রবীন্দ্রনাথ লিখেছিলেন যে আগে খোঁড়া করে দিয়ে পরে নাও পিঠে, তারে যদি দয়া বলো শোনায় না মিঠে। অর্থাৎ এইভাবে মানুষকে বিভিন্ন সময় কাজের অধিকার থেকে বঞ্চিত করে, তার জীবনযাত্রার মানকে খণ্ডিত করে, বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারের যা যা ইউটিলিটি সেগুলোকে তার কাছে বেনিফিট গুলোকে পৌঁছে না দিয়ে বা সেখান থেকে কাটমানি নিয়ে উল্টো দিকে দাঁড়িয়ে এইসব তথাকথিত প্রগতির কথা যারা বলেছেন তাদেরকে নিয়ে মানুষের ভাবা দরকার। দেড় বছরের মার্কেটের পাশে বিকল্প জায়গা আমরা পূর্ববর্তী সরকার তারাও করে দিয়েছিল, কিন্তু এখন চূড়ান্ত নোটিশ পাওয়ার সিদ্ধান্তটি সরে যাবে, আটকে রয়েছে। মেট্রোর কাজ আটকাবে না কোনোভাবে, কোনোভাবেই উন্নয়নকে আটকানো যাবে না। পশ্চিমবঙ্গ অনেকদিন ধরে এই ধরনের গোলযোগ সইয়েছে, মানুষ সয়েছে। এই উন্নয়নের ফলে যেসব ব্যবসায়ীরা ওখানে বাধা দিচ্ছেন তাদের পরিবারও উপকৃত হবেন, কেননা তারাও মেট্রোতে চাপেন। কেউ মেট্রোতে চাপেন না এরকম নয়, তাদেরও বোঝা উচিত। এবং যারা এই বিষয়টা দেখছেন তারা বুঝবেন, তারা বিষয়টা দেখে সিদ্ধান্ত নেবেন। আমফান নিয়ে বারবার প্রাক্তন মুখ্যমন্ত্রী সরব হয়েছেন যে আমফানের ক্ষতিপূরণের টাকা কিছুতেই কেন্দ্রের সরকার দিচ্ছে না রাজনৈতিক কারণে। এখন ক্যাগ রিপোর্টে দেখা যাচ্ছে এমন 4টে দপ্তরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণ চেয়েছিলেন তাদের সাথে ঝড়ের কোনো রকম সম্পর্ক নেই। কি করা যাবে? যার একটা পেরেকও উড়ে যায়নি তাকে লাখ লাখ টাকা দেওয়া হয়েছে। বাড়িতে তৃণমূল যারা করেছেন তাদের বাড়ির সমস্ত সদস্য, পরিবার পিছু 20,000 টাকা দেওয়ার কথা, সেখানে বাড়ির সমস্ত সদস্য, মঙ্গলা গাই, গুলো কুকুর আর মেনি বেড়াল ছাড়া সবার নামে নামে 20,000 টাকা করে জমা পড়েছে। আমাদের ভারত রাষ্ট্র ঐতিহাসিকভাবে একটা অ্যাপ্লিকেশন দেখেছিল, আবেদনপত্র, মাননীয়া বিডিও সাহেব, আমরা ভুল করে আমাদের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি 20,000 টাকা করে এসে জমা হয়েছে। এটা কারা, কেন হয়েছিল, কিভাবে হয়েছিল সবাই জানেন। যারা প্রকৃতভাবে অত্যাচারিত হয়েছিলেন, যারা প্রকৃতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাদের কাছে ত্রিপলও জোটেনি। অন্যদিকে বান্ডিল বান্ডিল ত্রিপল, টাকা সবকিছু পৌঁছে গেছিল তৃণমূলের যারা নেতা তাদের বাড়িতে। আবার শুনতে পাচ্ছি না, জোরে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফ থেকে নির্দেশটা দেওয়া হয়েছিল, তারপর রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যে শব্দ দূষণ শাখা রয়েছে তারা গিয়ে বিভিন্ন মসজিদ থেকে মাইক খুলে দিচ্ছে, এমনটাই উদ্যোগ সচিব। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যে রায় তাকে সব পক্ষকে মানতে হবে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, এই মুহূর্তে গ্রামীণ এবং শহুরে যে জীবনযাত্রার ধরন সেটা বদলে গেছে। 3 শিফটে কাজ হচ্ছে। ওলা, উবের, জোম্যাটো, সুইগি ইত্যাদিতে যারা কাজ করেন তারা সারা রাত্রির কাজ করেন। তারা এসে যখন বাড়িতে ঘুমোতে যান সেই সময় সবারই নিজস্ব ধর্মমত পালনের অধিকার আছে, অবশ্যই কারুকে আঘাত করে নয়, কারুর নাগরিক জীবনযাত্রায় ক্ষতিগ্রস্ত করে বা ব্যক্তিগত জীবনে ব্যাহত করে নয়। যে কোনো সম্প্রদায়েরই যদি মাইক বাজে, যে কোনো সম্প্রদায়ের, আমি রিপিট করছি, এবং সেই আপনার যে আরাধ্যকে পুজো বা তাকে
আহ, মেনে চলার আহ্বান, তার জন্য যদি অন্যদের অসুবিধে হয় সেটা কাম্য নয়, সেটা বাঞ্ছনীয় নয়, এবং আমি মনে করি যে কোনো ধর্মই এটাকে স্বীকৃতি দেয় না। ধর্মের কথা বলে যারা এই ধরনের কাজকর্ম করেছেন, তৃণমূল তাদের বিভিন্ন সময় তোল্লাই দিয়েছে, এবং এই ধরনের ঘটনাকে এই এটা তো অগণতান্ত্রিক, কারোর ব্যক্তিগত সুবিধে অসুবিধে না দেখে মাইক বাজানো, সেটা যে সম্প্রদায়ের লোকেরাই বাজান না কেন, সেটাকে বন্ধ করার কথা আহ, আমাদের গ্রিন বেঞ্চ এরা এরা দিয়েছেন বিভিন্ন সময়। আদালতের রায় সবাইকে মানতে হবে। পুজোর আগে দিনকে পর্যন্ত দিয়ে বিজ্ঞপ্তি জারি নবান্নে। স্বাগত জানাচ্ছি পার্টির পক্ষ থেকে। আমরা আমাদের সংকল্পপত্রে যে দাবি করেছিলাম সেই দাবি অনুযায়ী, সেই আশ্বাস মেনে সরকার আসার পরে সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তারা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং তারা মানুষের আস্থা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এবং যত রকমের সংকল্প আমরা করেছি সেগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। বিভিন্ন সময় যে অপরাধ করে বাইরে পালিয়ে যাচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বা অনেকে, কিন্তু ইতিমধ্যে গতকাল অভিষেক পোস্ট করেছেন, যেখানে করেছেন 2019 সাল থেকে 254 জন অপরাধী যারা বিদেশে পালিয়ে গিয়েছিলেন তাদেরকে ফেরানো হয়েছে। ইউপিএ সরকারের আমলে এটা তো স্বাভাবিক আছে। যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে যে সরকার চলেছে সেটা রাষ্ট্রবাদী সরকার। এখানে কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না। যারা ভারতের সম্পদ, ভারতের মানুষ কিংবা ভারতের নিরাপত্তা নিয়ে ছেলে খেলা যে কোনো ক্ষেত্রে করেছেন তাদেরকে আইন আমলে আসতে হবে। মনে রাখবেন, এই সরকার সেই রকম অন্তরাত্মাওয়ালা সরকার নয় যে যারা কিনা সবসময় যারা এই ধরনের আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকতো তাদেরকে লেভারেজ দিতে অভ্যস্ত ছিল। লালবাজারে আজকে অভিযান করলো প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে। লালবাজারের সামনে গিয়ে তারা সত্যাগ্রহ করবেন, কারণ দিনের পর দিন কংগ্রেস কর্মীদের বিজেপি কর্মীরা অত্যাচার করছে, পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। তার প্রতিবাদে কংগ্রেসের এই লালবাজার অভিযান, যেখানে তারা লজিস্টিক অ্যাডমিন ইত্যাদি বুঝিয়ে দেওয়ার জন্য নিয়ে গিয়েছে। প্রথমত, যে কংগ্রেস কর্মীদের ওপরে কবে বিজেপি কর্মী অত্যাচার করবে? বরঞ্চ কংগ্রেস কর্মীদের ওপরে যারা অত্যাচার করেছে, কংগ্রেস তাদের সঙ্গে সন্ধি শুধু করেনি, তাদের বাড়ির গৃহপালিত হয়ে গিয়েছিল। আপনারা খেয়াল করে দেখবেন, সাঁই বাড়ি বিজেপি করেছিল, রক্তমাখা ভাত মাকে খাইয়ে দেওয়া বিজেপি করেছিল, কান্দুয়াতে হাত চিহ্নেতে ছাপ দিয়েছিল বলে শেখ শাহজুদ্দিনের হাত কারা কেটে নিয়েছিল? বিজেপি কেটে নিয়েছিল। যারা মানে বিভিন্ন সময় হাজারে হাজারে কংগ্রেস কর্মীদের হত্যা করেছে বলে কংগ্রেস দাবি করেছে, তাদের সঙ্গে কারা হাত মিলিয়েছে? কংগ্রেস হাত মিলিয়েছে। যারা কিনা দাবি করে যে 21শে জুলাইতে যুব কংগ্রেসের ছেলেরা খুন হয়ে গিয়েছিল যে গুলি চালানোর জন্য, কারা হাত মিলিয়েছিল? সেই যারা সেই সময় সরকার ছিল সিপিএম এর। কংগ্রেস তাহা মিথ্যে কথা বলছে। মুশকিল হচ্ছে এই মুহূর্তে সাইনবোর্ড ছাড়া আর কোনো কিছুই নেই। সাইনবোর্ডে যত অক্ষর আছে ততগুলো নেতা নেই। জাতীয় কংগ্রেসের এই অবস্থা পশ্চিমবঙ্গে। যদি বলেন যে ওনাদের বিধান ভবনের সাইনবোর্ডে কত অক্ষর আছে, ততগুলো রাজ্য নেতাকে একসঙ্গে সামনে দাঁড় করাতে যদি বলেন, আমি বাজি ধরে বলতে পারি ওনাদের রাজ্য সভাপতির সে ক্ষমতা নেই। নেতা থাকলেও হয়তো সে মিলিয়ে নেতা কিছু আছেন, কিন্তু তারা আবার ওনার কথাতে এখানে এসে দাঁড়াবেন না। এনারা চিরবিভক্ত, অটোর পেছনে লেখা থাকে জন্ম থেকেই জ্বলছি। তো এইরকম একটা ব্যবস্থার মধ্যে ওনারা আছেন। ওনারা আমাদের নামে বলছেন, একটা চ্যালেঞ্জ করে বলছি, একটা জায়গা দেখান যেখানে বিজেপির নেতা বা কর্মীরা আপনাদের ওপর কোনো অত্যাচার করেছে। একটা জায়গা দেখান। আমি তো অবাক লাগছে, প্রাসঙ্গিক হবার জন্য এই কি অদ্ভুত রাজনীতির আমদানি করছেন কংগ্রেসের লোকেরা। আর তো কোথাও নেই, সমস্ত জায়গায় ঘোরা টোরা হয়ে গেল, এখন এইসব করবেন? আরে মানুষ পরিত্যাগ করছে, এবার আর ঘুরেও তাকাবে না, সাইনবোর্ডের দিকেও তাকাবে না। এই ঘৃণার রাজনীতি করবেন না।